আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর স্নেহের ছোট্ট ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর হচ্ছে 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান নিয়ে। পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা হচ্ছে কি নবম শ্রেণী দশম শ্রেণীর প্রত্যেকটা তার অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষাতে এটা আসে হচ্ছে ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসো আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। দেখো, পরিসংখ্যানের ইংলিশটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, পরিসংখ্যান হচ্ছে কি পরিসংখ্যান গণিতের একটা শাখা, যেখানে হচ্ছে কি উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ইত্যাদি করা হয়। হ্যাঁ, দেখো আমরা পরিসংখ্যানের প্রথমে এট ফার্স্ট কি করব, কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। কয়েকটা সূত্র আছে, দেখো পরিসরের সূত্র, পরিসর নির্ণয় সূত্র। পরিসর নির্ণয় সূত্রটা কি, শ্রেণীর হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1, এটা হচ্ছে পরিসর নির্ণয় সূত্র। তারপরে দেখো, তোমাকে যদি বলে শ্রেণী সংখ্যা, এখন শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটা কি, পরিসর, পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এটা। হ্যাঁ, তারপরে দেখো শ্রেণীর মধ্যমান যদি নির্ণয় করতে বলে, তাহলে কি বলবো আমরা, শ্রেণীর মধ্যমান সমান কি লেখা যায়, শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা যোগ হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা ডিভাইডেড হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান নির্ণয় সূত্র। তারপরে হচ্ছে গাণিতিক গড়। এখন গাণিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে কি সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড হচ্ছে এন। তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে কি এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড এন ইন্টু হচ্ছে এইচ। এখানে কিন্তু সামেশন এফ আই এক্স আই আর এখানে কিন্তু সামেশন এফ আই ইউআই, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে এন বিজোড় হলে মধ্যক হচ্ছে কি হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড 2 তম পদ, আর এন যদি জোড় হয় তাহলে মধ্যক হবে কি এন ডিভাইডেড 2 তম পদ প্লাস হচ্ছে এন ডিভাইডেড 2 প্লাস অন তম পদ। হ্যাঁ, এটা হলো কয়েকটা সূত্র। তারপরে হচ্ছে তারপরে মধ্যক আর প্রসারক নির্ণয়ের দুইটা সূত্র আছে। দেখো, মধ্যক আর প্রসারক নির্ণয়ের সূত্র যে মধ্য এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের একটা সূত্র। প্রসারক নির্ণয়ের সূত্রটা কি, দেখো প্রসারক হচ্ছে সমান হচ্ছে কি লেখা যায় এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, এটা এটা হলো প্রসারক নির্ণয়ের সূত্র। এখন বলতে পারবা যে ভাইয়া যে হচ্ছে কোনটা এন সমান কি এ সমান কি, হ্যাঁ এটা বলতে পারো। দেখো আমাদের কোথায় আছে, দেখো প্রথমে হচ্ছে কি এন আছে, দেখো এখানে এন, এন হলো কি গণসংখ্যা সমষ্টি হবে। হ্যাঁ, গণসংখ্যা সমষ্টি। তারপরে কি আছে এইচ, এইচ কি জানো, এইচ হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি। তারপরে এইটা সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের ক্ষেত্রে এ দ্বারা কি বোঝায়, এ হচ্ছে এ দ্বারা হচ্ছে আনুমানিক গড়। তারপরে এন যায়, এন হচ্ছে কি গণসংখ্যা সমষ্টি এটাই। তারপরে এইচ যা আছে তাই এটাই হলো, আর এন এখানে দেখো যা আছে সব পেরে গেল। এখন এখানে আসে, দেখো এখন এখন বলতে পারো যে ভাইয়া হচ্ছে এল সমান কি, এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর যে নিম্ন মানটা সেটা হচ্ছে এল, আর এখানে এফ সিটা কি, এফসিটা হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, আচ্ছা এখানে আমি এফসিটা লিখে দিই। দেখো এফসি সমান হচ্ছে, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আরেকটা আছে, দেখো আরেকটা আছে হচ্ছে এটা এফএম। এফএমটা কি, এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর হচ্ছে গণসংখ্যা। তারপরে এখন দেখো প্রসারক নির্ণয় করতে গেলে, প্রসারকটা হচ্ছে কি এখানে মধ্যক শ্রেণীর এটা খালি নিম্নসীমা, আর এখানে এল আসবে, এখানে হচ্ছে কি এটা প্রসারক শ্রেণীর নিম্নসীমা। এফ ওয়ান হচ্ছে প্রসারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তারপরে এফ টুটা কি হবে, প্রসারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। হ্যাঁ, আচ্ছা এইটা এই সূত্রগুলো জাস্ট তোমরা হচ্ছে এই সূত্রগুলো জাস্ট তোমরা হচ্ছে কি মনে রাখবা এবং মুখস্থ আকারে তোমরা হচ্ছে মুখস্থ মেমোরাইজ করে রাখবা। হ্যাঁ, এই সূত্র এটা তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে কোনো সময় তোমরা হচ্ছে পড়তে পারো। হ্যাঁ, এখন আমরা আলোচনা করবো হচ্ছে কি গণসংখ্যা নিবেশন সারণী। হ্যাঁ, গণসংখ্যা নিবেশন সারণী, তোমাকে যদি হচ্ছে কয়েকটা উপাত্ত দেওয়া থাকে, এখান থেকে যদি বলে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে, এটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমরা এখন দেখবো। দেখো একটা উদাহরণ দেওয়া যাক। দেখো উদাহরণ, দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বলা হয়েছে যে তোমার শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর ওজন নিম্নে দেওয়া হলো। দেখো 20 জন শিক্ষার্থীর ওজন হচ্ছে নিম্নে দেওয়া আছে। এখন বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। হ্যাঁ, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমরা সমাধান করি। সমাধান প্রথমে আমাদের নির্ণয় করতে হবে শ্রেণীর হচ্ছে কি, এখানে হচ্ছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে সর্বোচ্চ মান কত, দেখো সর্বোচ্চ মান, দেখো এখান থেকে হিসাব করি আমরা 60 থেকে বড় 70, 70 থেকে বড় আছে কিনা, দেখো 70 থেকে বড় 80 আছে। 80 থেকে বড় কি আর উপাত্ত আছে, দেখো 80 থেকে বড় আর নাই, তাহলে অতএব হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে আমাদের হচ্ছে 80। দেখো সর্বনিম্ন মান, দেখো আমরা হিসাব করি 60, 60 এর নিচে 58, 38, 36, 36 এর নিচে আছে কি, দেখো 36 এর নিচে কি কোনোটা মান আছে, নাই, তার মানে হচ্ছে 36 আমাদের হচ্ছে সর্বনিম্ন মান। এখন আমাদের কি করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করতে হবে। পরিসরের সূত্র আমরা জানি। পরিসর সমান আমরা কি জানি, পরিসর সমান হচ্ছে শ্রেণীর আমরা কি জানি, দেখো আচ্ছা ডিটেলসই তোমাদের করে দিচ্ছি। দেখো
পরিসরের সূত্রটা কি আমরা জানি হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। এখানে দেখো সর্বোচ্চ মান আমরা নির্ণয় করতে বললাম কত 80, তাহলে 80 বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 36 যোগ হচ্ছে 1। এটা যদি আমরা করি 80 বিয়োগ হচ্ছে 36, তাহলে হচ্ছে কত 44 যোগ হচ্ছে 1 সমান সমান হচ্ছে 45। আমাদের পরিসর আসলে হচ্ছে 45। দেখো হ্যাঁ, এখন আমরা দেখো শ্রেণী সংখ্যা আসলে কয়টা হবে। দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় করবো আমরা হচ্ছে শ্রেণী ব্যাপ্ত কত ধরবো। শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5, 10, তোমার যে কোনো ইচ্ছা যে কোনো সংখ্যাটা নিতে পারো। এখন আমরা যেহেতু আচ্ছা আমরা 10 ধরে নিলাম, এখানে এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10 ধরলে শ্রেণী সংখ্যা কত হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রকে আমরা প্রথমে কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কি, পরিসর ডিভাইডেড হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি। আমরা শ্রেণী ব্যাপ্তি এখানে কত ধরলাম 10 ধরলাম, তাহলে এখানে পরিসর কত হয়েছিল, পরিসর হচ্ছে 45। দেখো পরিসর হচ্ছে 45 আর এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10 ধরলাম। হ্যাঁ, তাহলে ভাগ করলে কত হয় 4.5। এখন হচ্ছে দেখো ভাঙ্গা আকারে আমরা শ্রেণী সংখ্যা নিতে পারবো না। হ্যাঁ, যদি হচ্ছে কোনো সংখ্যা থেকে বেশি হয় তার পরের সংখ্যাটা নেবো। হচ্ছে এখানে 4.5 অর্থাৎ এখানে হচ্ছে কি 5, তাহলে শ্রেণী সংখ্যা আমরা কি লিখবো, এটার দ্বারা বোঝা হচ্ছে কি প্রায় 5 বা হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা হবে এত, শ্রেণী সংখ্যা 5টা নিতে হবে। এখন দেখো আমাদের যেহেতু বোর্ডটা ছোট সেজন্য দেখো এটা ক্লিন করতে হবে। আমরা জাস্ট মনে রাখবো হচ্ছে পরিসর হচ্ছে 45 এবং হচ্ছে শ্রেণী সংখ্যা 5। দেখো এখন মুছে দেয়া আমি হচ্ছে একটা আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের একটা ছক আঁকাতে হবে। হ্যাঁ, গণসংখ্যা নিবেশনের ছক আঁকাতে হবে। দেখো আমরা এখন ছক আঁকাবো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমাদের 3টা জিনিস লাগবে। হ্যাঁ, প্রথমে লাগবে আমাদের শ্রেণী ব্যাপ্তি, তারপর হচ্ছে ট্যালি, তারপর হচ্ছে গণসংখ্যা। এবং শ্রেণী ব্যাপ্তি আমরা হচ্ছে কি শ্রেণীর নিম্ন সীমা কত ধরছিলাম, আমরা ধরছিলাম হচ্ছে কি নিম্ন সীমা ধরছিলাম হচ্ছে কত 36। উপরের পেজে কিন্তু ছিল আমাদের 36 ধরেছিলাম নিম্ন সীমা, এবং ঊর্ধ্ব সীমা আমাদের ছিল হচ্ছে কত 80 ছিল। হ্যাঁ, তাহলে দেখো আমাদের আর পরিসর ছিল আমাদের কত, দেখো পরিসর ছিল হচ্ছে কত, আমাদের পরিসর ছিল হচ্ছে 45 আর হচ্ছে শ্রেণী সংখ্যা ছিল হচ্ছে আমাদের হচ্ছে 5টা। এখন দেখো নিম্ন সীমা যেহেতু 36 ছিল, আমাদের 36 থেকে শুরু করতে হবে। তাহলে 36 থেকে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আমাদের নিয়েছিলাম হচ্ছে কত 10, তাহলে 36 সহ গুনতে হবে। দেখো 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 36 সহ আমাদের 10 পর্যন্ত গুনতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কত আসলে এখানে হচ্ছে 45। হ্যাঁ, তাহলে 45। তারপরে পরের ধাপে যেতে গেলে হচ্ছে কি করতে হবে, এটার থেকে হচ্ছে আমরা এক ঘর হচ্ছে বেশি নেব। তাহলে হচ্ছে এখানে 46 থেকে আবার 10 ঘর 10 পর্যন্ত গেলে কত হবে, এখানে হচ্ছে 55। হ্যাঁ, 55, এখানে 55 থেকে এক বেশি তাহলে কত হবে, এখানে 56 থেকে 10 ঘর পর্যন্ত গেলে হচ্ছে 65 থেকে এক বেশি হলে এখানে হচ্ছে 66 থেকে হচ্ছে 10 ঘর গেলে এটা। দেখো আমরা শ্রেণী ব্যাপ্তিটা হচ্ছে এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখন ট্যালি আমাদের কিভাবে নির্ণয় করতে হবে। দেখো ট্যালিটা হচ্ছে যে 36 থেকে 45 ভিতর, 36 এবং 45 রেঞ্জের ভিতর কোন কয়টা উপাত্ত আছে। এখন আমরা দেখো এই এই উপাত্ত নির্ণয় করতে গেলে, ট্যালি নির্ণয় করতে যায় অনেকে পরীক্ষাতে অনেক বেশি সময় খেয়ে ফেলে দেয়। আমরা একটা শর্টকাট ট্রিক শিখাবো। দেখো যে পরিসর এই ট্যালি নির্ণয় করতে গেলে একদম শর্টকাট যে মানে তোমরা নিয়ম অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে দেখো এইভাবে তোমরা পরীক্ষা খাতে যেহেতু দাগ দেবো না, ছোট্ট করে একটা করে দাগ দেবো। আচ্ছা আমি এখানে বড় করে দিচ্ছি, তোমরা পরীক্ষা খাতে ছোট্ট করে করবে। দেখো 60টা কোন ঘরের মধ্যে আছে, দেখো 60 কিন্তু 56 থেকে 65 রেঞ্জের মধ্যে আছে। তাহলে আমরা এক ঘরে একটা রেঞ্জের মধ্যে 70, দেখো 70 কার ভিতর আছে, 70 কিন্তু এর ভিতর আছে। হ্যাঁ, তারপরে 65, দেখো 65 কার ভিতর আছে, 65 কিন্তু এটার ভিতরই ছিল। হ্যাঁ, তারপর 62 হচ্ছে কার ভিতর আছে, 62ও দেখো হচ্ছে 56 থেকে 65 ভিতরে আছে। তাহলে আরেকটা দাগ। তারপরে 58 কার ভিতরে আছে, 58 এর ভিতরে আছে। হ্যাঁ, তারপর 38, দেখো 38 কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে। তাহলে এখানে একটা দাগ। 36 কিন্তু এই রেঞ্জের ভিতরে আছে। তারপর 48 এই রেঞ্জের ভিতর। 42 কিন্তু এই রেঞ্জের ভিতর। তারপরে 59 কিন্তু এই দেখো 59 এই এখানে। এখন দেখো 4টা দাগ হয়ে যাওয়ার পরে আমরা এই দাগ পরের দাগটা দিব এইভাবে। হ্যাঁ, একটা এখানে বড় করে রাখবো। তারপরে দেখো 61 দাগ কার ভিতরে আছে, 61 কিন্তু এর ভিতরে আছে। হ্যাঁ, আরেকটা দাগ দিলাম। তারপরে 80, দেখো 80 কার ভিতরে আছে, 76 থেকে 85 এর ভিতরে, এখানে একটা দাগ। তারপরে 76টা এর ভিতরে আছে। তারপরে 58 এর ভিতরে আছে। তারপরে হচ্ছে 52 কার ভিতরে আছে, 52টা আছে এর ভিতর। তারপরে 55 কার ভিতরে আছে, 55 এটার ভিতর। তারপরে 53 কার ভিতর আছে, 53 এটার ভিতর। তারপরে এটা হচ্ছে 49টার ভিতর। দেখো এখানে 4টা হয়ে গেছে, আর একটা দিলাম এখানে। তারপর 44টা কোথায় আছে, 44টা এখানে আছে। তারপরে 41টা আছে হচ্ছে
এটার ভিতরে এখানে, হ্যাঁ। তাহলে দেখো এখন ট্যালি আমাদের হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা কি করব, গণসংখ্যা ট্যালি এখানে যে কয়টা আছে, এখানে কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা আর এই একটা, পাঁচটা। এখানে হচ্ছে গণসংখ্যা এখানে পাঁচ। তাহলে তারপরে এখানে কত গণসংখ্যা, এখানে পাঁচ। তারপরে এখানে কত দেখো, এক বর্গ থাকে হচ্ছে পাঁচটা, এখানে দুইটা, সাতটা। তাহলে এখানে সাতটা। আর এখানে কত, একটা। আর এখানে কয়টা, দুইটা। এখন গণসংখ্যা দেখো মোট সমষ্টি কত হয়, এখন n সমান কত হিসাব করে, 5 আর 5 10, 10 আর 7 17, আর 1 18, আর হচ্ছে 2 হচ্ছে 20, 20। হ্যাঁ, দেখো আমাদের বলছিল কয়টা, 20 জন শিক্ষার্থী না, আমাদের দেখো গণসংখ্যা আমাদের 20 মিলে গেছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এটা গণসংখ্যা সারণী হয়ে গেছে। এটাই ছিল আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। তোমাকে যদি পরীক্ষা বলে উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে, তোমরা হচ্ছে এটা জাস্ট করে দেবে। এখন তোমাকে যদি হচ্ছে প্রশ্ন করে যে গণসংখ্যা নিবেশন সারণী না, তোমাকে যদি প্রশ্ন করা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, হ্যাঁ। তোমাকে যদি বলে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, হ্যাঁ, জাস্ট একই কাজই করতে হবে। আমরা প্রথম থেকে কি করলাম, প্রথমে সর্বোচ্চ মান, তারপরে হচ্ছে সর্বনিম্ন মান, তারপর পরিসর নির্ণয় করলাম। পরিসর নির্ণয় করার পর হচ্ছে আমরা কি করলাম, শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম। তারপরে হচ্ছে এই ছকটা আমরা তৈরি করলাম, সারণীটা তৈরি করলাম। জাস্ট এখানেই খালি জাস্ট একটা ঘর তুমি দেখো, এখান দিয়ে আমি বোঝা দিচ্ছি। দেখো আর একটা ঘর, ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে দেখো, প্রথমে দেখো এই গণসংখ্যা যা আছে, প্রথমে এইটাই হবে। দেখো এখানে 5 5 হবে। পরেরটাই নির্ণয় করতে গেলে দেখো এই 5 এর সাথে হচ্ছে এই পরেরটা যোগ করতে হবে। তাহলে 5 আর 5 তাহলে যোগ করলে কত হবে, 10 হবে, হ্যাঁ। তারপরেরটা কত হবে দেখো, এই 10 এর সাথে এই পরেরটা যোগ করতে হবে। তাহলে 10 এর সাথে হচ্ছে 7 যোগ করলে হচ্ছে কত হয়, হচ্ছে 17। দেখো পরেরটা কি হবে দেখো, এই 17 এর সাথে এই 1 যোগ করতে হবে। তাহলে কত হবে, 17 এর সাথে 1 যোগ করলে 18 হবে, হ্যাঁ। তো ভালো করে লিখে দিই, 18 হবে, হ্যাঁ। পরেরটা কত হবে, 18 এর সাথে এই 2 যোগ করলে কত হবে, এখানে 20। এইটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে, এটাই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তোমাকে যদি বলে শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে, তাহলে তুমি জাস্ট এতটুকু পর্যন্ত নির্ণয় করবে, হ্যাঁ। আর যদি বলে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, তাহলে তোমার হচ্ছে এই পুরোটাই তৈরি করে দেবা, হ্যাঁ। এখন হচ্ছে তিনটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে, একটা হচ্ছে গড়, আর একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক, হ্যাঁ। এখন গড় নির্ণয় করতে গেলে আমাদের আবার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে গাণিতিক গড়, আর একটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি গড়, হ্যাঁ। এই দুইটা নিয়ম, এখন দুইটা নিয়মের কোনটা ফলো করবো আমরা, এটা হলো কোশ্চিন, হ্যাঁ। আমরা প্রথমত দুইটা গড়ই আমাদের শিখাই দেবো। যদি গাণিতিক গড়টা আগে শিখাই দিচ্ছি, তারপরে আমরা শিখবো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, হ্যাঁ। এরকম একটা ছক দিয়ে দিতে পারে, এই ছক তোমাকে বলতে পারে এখান থেকে তোমাকে হচ্ছে কি করতে পারে, বললো যে হচ্ছে তোমাকে হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করো, হ্যাঁ। গাণিতিক গড় নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে, একটা হচ্ছে প্রথমে এট ফার্স্ট আমাদের হচ্ছে ছক নির্ণয় করতে হবে। সমাধান দেখো, সমাধান কিভাবে করবো, আমরা সুন্দর করে একটা কি করে নিলাম, ছক করে নিলাম, হ্যাঁ। গাণিতিক গড় নির্ণয় করতে গেলে হচ্ছে কি চারটা জিনিস লাগবে আমাদের, হ্যাঁ। চারটা জিনিস লাগবে। প্রথমে হচ্ছে আমাদের কি এই শ্রেণীব্যাপ্তি এটা তুলে নেবো, তারপর হচ্ছে কি গণসংখ্যা এটা তুলে নেবো, হ্যাঁ। তারপর হচ্ছে কি শ্রেণীর মধ্যমান এটা তুলে নেবো, তারপর হচ্ছে কি গণসংখ্যা আর হচ্ছে মধ্যফলের গুণফল, এটা একটা ঘরে হবে। দেখো আমরা তুলে দিচ্ছি। প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি যা ছিল এটা জাস্ট আমরা তুলে দেবো, জাস্ট এরকম ছক তৈরি করে, হ্যাঁ। তারপর গণসংখ্যা যা আছে এটা আমরা জাস্ট তুলে দেবো। এখন শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হবে, মধ্যমান নির্ণয়ের সূত্র আমরা কি জানি, যে হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা যোগ হচ্ছে শ্রেণীর উচ্চ সীমার ভাগ 2। এখন দেখো প্রথমে আমরা হচ্ছে কি একটা নির্ণয় করি, দেখো হচ্ছে 25 যোগ হচ্ছে 34 ডিভাইড হচ্ছে 2, এটা ভাগ করলে কত, দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে কত, 29.5, হ্যাঁ। পরেরটা দেখো আরেকটা করি আমরা, যে কত দেখো, এটা হচ্ছে কত আসলে 29.5। পরেরটা কিভাবে আছে দেখো, 35 যোগ হচ্ছে এটা হচ্ছে কত, দেখো এটা আসে 39.5, 39.5। দেখো দেখো একটা হচ্ছে 29.5, একটা 39.5। এখন পর্যায়ক্রমে সবগুলো এরকমই আসবে, হ্যাঁ। ব্যবধান যেহেতু 10, প্রত্যেকটা 10 করে বৃদ্ধি পাবে, দেখো, হ্যাঁ। দেখো এটা তারপরে কি হবে, তাহলে হচ্ছে 49.5, তাহলে এখানে হচ্ছে এটা আমরা মধ্যমান নির্ণয় করলাম, দেখো, হ্যাঁ, মধ্যমান নির্ণয় করলাম। এখন হচ্ছে এটা দেখো এফ আই এক্স আই এর গুণফল, এফ আই হচ্ছে কি গণসংখ্যা বোঝায়, এক্স আই হচ্ছে কি মধ্যমান বোঝায়। এই দুটোর গুণফল দেখো, এই দুটোর গুণফল আমাদের হচ্ছে কি অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে। দেখো
এইটা নির্ণয় করতে গেলে অবশ্যই ক্যালকুলেটর, এইটা এই 5 আর এই 29.5 এটা গুণ করতে হবে। দেখো তাহলে আমরা ক্যালকুলেশন করি, দেখো 29.5 গুণ হচ্ছে 5, হ্যাঁ এটা আসে 147.5। পরেরটা দেখো 39.5 গুণ হচ্ছে 10, তাহলে এটা গুণ করলে কত হবে? এখানে হচ্ছে 39, দেখো 395 এটা হবে, হ্যাঁ। পরেরটা হচ্ছে দেখো, পরেরটা হচ্ছে 49.5, 49.5 গুণ হচ্ছে 15, 742.5। আচ্ছা, পরেরটা দেখো, এটা হচ্ছে 59.5 গুণন 20, 59.5 গুণন হচ্ছে 20, 1190। তারপর হচ্ছে 69.5 গুণন 30, 69.5 গুণন হচ্ছে 30, তাহলে হচ্ছে 2085। তারপরে 79.5 গুণন হচ্ছে 16, 1272। পরেরটা হচ্ছে 89.5 গুণন 4, 358। এখন হচ্ছে এফ আই এক্স আই, এখন আসলো সামেশন এফ আই এক্স আই এর মানে পুরোটা যোগ করতে হবে। এখানে সামেশন এফ আই এক্স আই সমান, দেখো পুরোটাই যোগ করতে আসবে। এটা হচ্ছে কত, দেখো আমরা যোগ করি, দেখো এটা যোগ করার পর আসলে কত? 6190। আবার এখানে দেখো এন এর মানটা আমাদের হচ্ছে বের করবো। এখানে এন সমান কত, দেখো এন সমান কত? 5, 10, 15, 15 হচ্ছে 30, 30 আর 20 হচ্ছে 50, 50 আর 30 হচ্ছে 80, 80 আর এদের 20, 80, 90, 100। তাহলে এখানে হচ্ছে কত? 100। এটা আমরা নির্ণয় করলাম। এখন দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা, দেখো আমরা গাণিতিক গড়ের সূত্র কি? গাণিতিক গড়, দেখো গাণিতিক, এটা আমরা এখানে লিখছি, তোমরা নিচে লিখবা, হ্যাঁ। সমান কি? সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড হচ্ছে এন। এখানে মানটা কত? সামেশন এফ আই এক্স আই এর মানটা কত? 6190। এন এর মান কত? এখানে 100। দেখো এন এর মান 100, এটা দ্বারা ভাগ করলে কত হবে? এটা দ্বারা ভাগ করলে হচ্ছে 61.9। অতএব আমরা কি লিখবো? অতএব নির্ণয়ে গাণিতিক গড়, নির্ণয় গাণিতিক গড় সমান কত? 61.9। এটাই আমাদের অ্যান্সার, হ্যাঁ। দেখো আরেকবার আমরা রিক্যাপ করি, এটা এই জিনিসটা আরেকবার রিক্যাপ করি, হ্যাঁ। প্রথমে তোমার এরকম একটা ছক দেওয়া থাকবে, ছক দিয়ে তোমাকে যদি বলে যে গাণিতিক গড় নির্ণয় করো, প্রথমে আমরা কি করব? এরকম একটা 4টা ঘরের আমরা হচ্ছে একটা ছক তৈরি করে নেবো, হ্যাঁ। প্রথমে কি? শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, তারপরে মধ্যমান, তারপরে এফ আই এক্স আই অর্থাৎ মধ্যমান আর গণসংখ্যার হচ্ছে গুণফল। তারপরে প্রথমে কি? শ্রেণীব্যাপ্তি যা এটা দেওয়া থাকবে ওইটাই তুলে নেব, তারপরে গণসংখ্যা যা দেওয়া থাকবে ওইটাই আমরা তুলে নেব, হ্যাঁ। তারপরে মধ্যমান নির্ণয় করবো আমরা, হ্যাঁ। এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করবো, হ্যাঁ। এই নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2 দিয়ে যা আসবে তাই এটা, হ্যাঁ। প্রথম যে একটা নির্ণয় করার পরে আমরা বুঝে যাবো যে আসলে মধ্যমানটা কি হতে পারে, এই অনুযায়ী আমরা মানটা এখানে বসে দেবো, হ্যাঁ। তারপরে ধাপে কি করলাম আমরা? এখানে এফ আই এক্স আই মানে অর্থাৎ এই মধ্যমান আর হচ্ছে গণসংখ্যার গুণফল, অর্থাৎ এইটা আর এটার গুণ করে যা হবে এটা, এটার গুণ করলে আর যা হবে এটা, পর্যায়ক্রমে আমরা সবগুলো গুণ করে নিলাম। তারপরে আমরা কি করলাম? সবগুলো আবার যোগ করলাম। যোগটা হচ্ছে কি? সামেশন এফ আই এক্স আই, এটা হচ্ছে আসলে আমাদের কত? 6190। এটা করলাম। তারপরে এখানে হচ্ছে গণসংখ্যা কত? গণসংখ্যার সবগুলো যোগ করে কত হলো? এখানে এন এর মানটা আসলে এখানে হচ্ছে 100। তারপরে গাণিতিক গড়ের আমরা সূত্রটা জানি, এখানে সূত্রটা হচ্ছে গাণিতিক গড় সমান কি লেখা যায়? ভাই এটা হচ্ছে বোর্ড ছোট দেখে এম সাইডে লিখলাম, এটা হচ্ছে নিচে লেখা লাগতো, হ্যাঁ। তো গাণিতিক গড় হচ্ছে কি? সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড 10। এখানে এফ আই এক্স এর মান হচ্ছে এত, জাস্ট মানটা ওই মানটা বসে দিলাম, 100 ভাগ করে দেওয়া আসলে 61.9। অর্থাৎ নির্ণয় গাণিতিক গড় হচ্ছে এটা, হ্যাঁ। কি কেমন লাগলো? আসলে গাণিতিক গড়টা কেমন? খুব কঠিন লাগলো? আশা করি এটা খুবই সোজা, হ্যাঁ। কখনো বুঝতে যদি অসুবিধা হয় ভিডিওটা আর একটু মানে একটু ব্যাকে দিয়ে আবার একটু দেখে নেবো, হ্যাঁ। স্নেহের ছোট্ট ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করবো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় কিভাবে, হ্যাঁ। দেখো এরকম একটা ছক যদি তোমাকে দিয়ে রাখে, দিয়ে বলে, তোমাকে যদি বলে যে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, হ্যাঁ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে একটা, প্রথমে হচ্ছে আমাদের কি? ছক তৈরি করতে হবে, হ্যাঁ। ছক, দেখো আমরা সমাধান করবো কিভাবে। ছক তৈরি করে নেবো আমরা প্রথমে একটা, হ্যাঁ। ঘরে কি কি বসবে? প্রথমে বসবে হচ্ছে, প্রথমে যা আছে শ্রেণীব্যাপ্তি এটা, তারপর গণসংখ্যা, তারপরে মধ্যমান, তারপরে হচ্ছে কি ধাপ বিচ্যুতি বসবে, তারপরে হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি বসবে, হ্যাঁ। দেখো আমরা হচ্ছে মানগুলো একটু বসায় নেই। দেখো
আমরা হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি যা আছে এটা জাস্ট তুলে নিলাম, হুবহু গণসংখ্যা যা আছে তাই এটা তুলে নিলাম। হ্যাঁ, এখন শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে আমাদের। দেখো মধ্যমান নির্ণয় করার সূত্রটা কি, শ্রেণীর নিম্ন সীমা যোগ হচ্ছে শ্রেণীর ঊর্ধ্ব সীমা ভাগ হচ্ছে 2। তাহলে দেখো 2 যোগ 6 ডিভাইডেড 2, এটা করলে কত হয়, এখানে করলে কত হয় 8 2, তাহলে হচ্ছে 4। দেখো 4 আসে, দেখো এটা হচ্ছে 4, জাস্ট হচ্ছে রাফ করে নিলাম। এখানে দেখো 4, পরেরটা দেখো 6 যোগ 10 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 16 ভাগ হচ্ছে 16 ভাগ সরি 16 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 8। দেখো পরেরটা কি হচ্ছে 8, তাহলে দেখো 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে হচ্ছে 8, পরেরটা হচ্ছে 4 বৃদ্ধি পালে হচ্ছে 12, তারপরে 16, তারপরে হচ্ছে 16 পর হচ্ছে কত 20, 16 পর 20, 20 পর হচ্ছে 24, 24 পর হচ্ছে 28, 28 পর হচ্ছে 32। হ্যাঁ, 4 করে জাস্ট বৃদ্ধি পাইছে। দেখো এখন আমরা হচ্ছে কি ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করবো। দেখো এখন এটা হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয় করার সূত্র, ইউআই সমান হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড এইচ। এখন এই সূত্রতে ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেশন করতে গেলে তোমাদের ঝামেলা হয়ে যাবে। এমনিতেই এই চ্যাপ্টারে হচ্ছে সময় অনেক বেশি লেগে যায়। হ্যাঁ, আমরা কিভাবে চেষ্টা করব যে সময় কম লাগানো যায়, এজন্য শর্টকাট একটা অ্যাপ্লাই। প্রথমে আমরা কি নেবো, মধ্যমান থেকে একটা আনুমানিক গড় আমরা মিডিলের দিকে একটা মান আমরা ধরে নেবো। ধরো মিডিলের দিকে আমরা হচ্ছে এই মানটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে কি আনুমানিক গড় হচ্ছে এ ধরে নিলাম এটা। হ্যাঁ, এখন এই সোজা সোজা এটা প্রথম ঘরটা হবে 0। হ্যাঁ, তারপরের উপরে যেগুলো হবে এটা হবে -1 -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। হ্যাঁ, তারপরে নিচের গুলো হবে প্লাস, তাহলে হচ্ছে +1 +2 +3। হ্যাঁ, এখন এইটা হলো কি দেখো গণসংখ্যা ধাপ বিচ্যুতি, মানে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফলটা দেখো। তাহলে গণসংখ্যা কোনটা, fi এটা, আর হচ্ছে ধাপ বিচ্যুতি এটা। তাহলে এই পয়েন্ট এইটা আর এইটা হচ্ছে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো 1 আর -4 গুণ করলে কত হবে -4, তারপর 9 আর -3 হচ্ছে 3 নং 27, তাহলে -27, তারপর 21 আর হচ্ছে -2, তাহলে 21 যখন 42, তাহলে -42, তারপরে -1 আর হচ্ছে 47, তাহলে -47। হ্যাঁ, তারপরে 0 আর 52, 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয় আমরা জানি হচ্ছে 0ই হয়। হ্যাঁ, তারপরে 1 এর সাথে 36 গুণ করলে হচ্ছে কত হয় 36 হয়। তারপরে 2 এর সাথে 19 যোগানো কত হয় 38। তারপরে হচ্ছে 3 আর 3 3 3 9। এখন দেখো আমাদের কি নির্ণয় করতে হবে, এখানে সামেশন এফ আই ইউ আই নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুইটা হচ্ছে যোগ বিয়োগ করে যা আসবে তাই। এখন এইটা দেখো আবার যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা জাস্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে। দেখো অনেকে এই যোগ বিয়োগ করতে গেলে ভুল করে, তোমরা ক্লাস 9 10 এ পড়ো কিন্তু অত ভুল করে। দেখো এটা তোমরা প্লাসের গুলো আগে কি করে নেবা, যোগ করে নেবা। দেখো প্লাসের গুলো যোগ করলে কত হয়, দেখো আমরা ক্যালকুলেট করি। ছত্রিশ যোগ হচ্ছে 38 যোগ হচ্ছে 9, তাহলে কত হলো 83। দেখো এখানে কত আসলো 83। হ্যাঁ, 83। আর মাইনাসের গুলো দেখো, মাইনাসের গুলো কি আছে, দেখো মাইনাসের গুলো হচ্ছে কত 4, মাইনাসের গুলো কি করে নেবো আমরা, যোগ করে নেবো। দেখো 4 প্লাস হচ্ছে 27 যোগ হচ্ছে 42 যোগ হচ্ছে 47। হ্যাঁ, তাহলে এটা কত হয় 120, এটা হচ্ছে কত, তাহলে মাইনাস, এটা চিহ্ন কি ছিল প্রথমে মাইনাস, তাহলে 120। তাহলে দেখো 120 এটা ক্যালকুলেশন করলে কি হয় 37, তাহলে 37 এখানে কি হবে -37। আমরা কি করব, জাস্ট এটা অন্য জায়গায় আমরা রাফ করে নেব, জাস্ট এখানে কি করব অ্যানসারটা এদিকে যোগ বিয়োগ করে যা হবে তাই এখানে মাইনাস কত হবে 37। এটা হলো আমাদের সামেশন অফ এফ আই ইউ এর মান। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, গণসংখ্যা 1 10 আর হচ্ছে 10 যোগ 21 যোগ হচ্ছে 47 যোগ হচ্ছে 52 যোগ হচ্ছে 36 যোগ হচ্ছে 19 যোগ হচ্ছে 3। আমাদের এখানে কি গণসংখ্যা এন এর মান কত হলো 188 আমাদের এন এর মানটা আসলো। সংক্ষিপ্ত গড়ের সূত্রটা কি জানি, দেখো সংক্ষিপ্ত গড়ের সূত্র হচ্ছে কি এক্স বার সমান লেখা যায় হচ্ছে কি এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ, এটা হলো সূত্র। দেখো এখন আমরা এর মান কত, আনুমানিক গড় কত ধরেছিলাম, এখানে হচ্ছে 20, তাহলে এখানে দেখো 20 যোগ সামেশন এফ আই ইউ এর মান আমরা কত হিসাব করলাম, এখানে হচ্ছে -37, তাহলে -37। এন এর মান কত, এন এর মান হচ্ছে কত 188। এইচ এর মান কত, এখন এইচ এর মান নির্ণয় করতে হবে। দেখো ব্যবধান কত এখানে আছে 4। দেখো আমরা অনেক সময় হিসাব করি, দেখো এই 2 সহ হিসাব করি, কিন্তু এখানে দেখো পরের ঘরটা দেখো 6 থেকে আবার শুরু হয়েছে, এর জন্য আমরা এই
এরকম ব্যবধান থাকলে আমরা এই 2 বাদ দিয়ে পরের ঘর থেকে করবো 3 4 5 6, এখানে হচ্ছে ব্যবধান হচ্ছে 4। হ্যাঁ, মনে যেন থাকে এটা। তাহলে দেখো আমরা ক্যালকুলেট করি, জাস্ট হচ্ছে এখানে 20 এখানে রাখলাম, আর এখানে ক্যালকুলেশন করে হলে -0.78, তাহলে 20 বিয়োগ হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের আসা হচ্ছে কত, 19.21। হ্যাঁ, এইটাই হচ্ছে অতএব নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান হচ্ছে কত, 19.21। এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে অনেকে অনেক সময় বলে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা সহজ পদ্ধতিতে গড়। হ্যাঁ, কেমন লাগলো, আশা করি বুঝতে পারছো ম্যাথটা একদম ইজি, এই অধ্যায়ের ম্যাথগুলো একদম ইজি। হ্যাঁ, একটু জাস্ট মনোযোগ দিয়ে ফ্রেশ মাইন্ডে একটু ক্লাসগুলো দেখতে বসবো, দেখবা ইজিলি একদম বুঝে গেছো। হ্যাঁ, আমরা এখন কি করলাম, আমরা হচ্ছে এখন নির্ণয় করবো, দেখো এর পরবর্তী কি আছে, আর 2টা আছে। দেখো মনোযোগ দিয়ে আর একটু ক্লাস করো, দেখো 2টা জিনিস আমি শর্ট করে শিখে দেবো। হ্যাঁ, একটা মধ্যক আর একটা প্রসারক। দেখো এখন আমরা শিখবো হচ্ছে মধ্যক নির্ণয় করা। দেখো তোমাকে যদি এরকম একটা হচ্ছে ছক দিয়ে বলে যে হচ্ছে, দেখো এখানে বলছে 51 জন শিক্ষার্থীর উচ্চতর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, মধ্যক নির্ণয় করতে বলছে, এরকম একটা ছক দেওয়া আছে। এখন তুমি কিভাবে এটা তুমি সলিউশন করবা, দেখো তোমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। হ্যাঁ, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি নির্ণয় আসতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে এই ছক থেকে আমরা কি ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হবে, তাহলে আমরা দেখো এই ছক আমরা বানাবো। দেখো আমরা প্রথমে হচ্ছে কি সুন্দর করে একটা ছক তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এই ছকে দেখো এখন উচ্চতা যা আছে তাই উচ্চতা করে আমরা বসে দেবো, তারপর গণসংখ্যা যা আছে তাই এই সংখ্যা আমরা বসে দিচ্ছি। এখানে 150, তারপর 155, 160, 165, 170, 175, গণসংখ্যা কত আছে, 4 6 12 16 8 5। এখন দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত নির্ণয় করতে হবে, প্রথমে যা আছে তাই এটাই লিখতে হবে, এটার সাথে এই পরবর্তী ধাপ কোনটা হবে, এটার সাথে এটা যোগ করতে হবে। হ্যাঁ, এটার সাথে এটা, তাহলে 4 আর 6 যোগ করলে কত হবে, 10, 10-এর সাথে আবার 12 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 22, 22-এর সাথে আবার 16 যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 22-এর সাথে 16 যোগ করলে কত হয়, 16 দুগুণ 32, 32 আর 6 হচ্ছে কত হয়, 38, 38-এর সাথে 8 যোগ করতে হবে, 38-এর সাথে 8 যোগ করলে কত হবে, এখানে 46, 46-এর সাথে 5 যোগ করলে কত হবে, 51। হ্যাঁ, এটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের হলো। হ্যাঁ, দেখো এখানে n এর মানটা কত, n এর মান হচ্ছে দেখো 51, এটা যোগ করলে হবে 51। হ্যাঁ, এই যে লাস্টে ধরো 51 আসছে মানে এটা সমান, যোগ করলে এটা 51 আসবে, এটা বোঝা যায়। এখন দেখো এখানে আমরা লিখবো কি, দেখো এটা নিচে লিখতে হয়, আমরা সাইডে ধরো এটা পরের স্লাইডে আমরা লিখছি। দেখো এখানে n সমান হচ্ছে 51, যা হচ্ছে কি বিজোড়, অতএব মধ্যক হবে, অতএব মধ্যক সমান n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2 সমান সমান n এর মান কত, n এর মান হচ্ছে 51। দেখো 51 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 2, তাহলে সমান সমান কত হয়, 52। তাহলে দেখো 52 ডিভাইডেড 2, তাহলে এখানে হচ্ছে কত, 26, তাহলে 26তম পদ, মধ্যক হবে 26তম পদ, অতএব মধ্যক সমান, এখন মধ্যক হচ্ছে 26তম পদ। এখন 26তম পদটা কোথায় আছে, এটা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে দেখতে হবে যে 26 কার ভিতরে আছে, 26 কি 22-এর ভিতরে এখানে আছে, নাই, এখানে 38, 38-এর ভিতরে, এখানে 38-এর ভিতরে কি আছে, 26 আছে এখানে। তাহলে মধ্যক হচ্ছে, তাহলে মধ্যক কত, মধ্যক হচ্ছে এখানে কত, ক্রমযোজিত গণসংখ্যা কত, 38-এর মধ্যে হচ্ছে 26 আছে, 26তম পদ কত হচ্ছে, 26তম পদ হচ্ছে আমাদের কত, 165। তাহলে অত মধ্যক হচ্ছে কত, 165 আমাদের। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার, মধ্যক। দেখো এটা অ্যান্সার হয়ে গেছে। মানে এখানে যদি n যদি জোর থাকতো, এখানে 51 না হয় যদি 50 হতো, তাহলে সূত্রটা কি হতো, জাস্ট পরের যদি কোনো অঙ্ক যদি তোমার যদি জোর আসে, দেখো জাস্ট আমি তোমাকে জাস্ট বুঝাই দিচ্ছি। দেখো যদি জোর আসে তাহলে আমরা সূত্র প্রথমে আমরা শিখাই দিয়েছিলাম, সূত্র আসলে n যদি n সমান যদি সে ধরো 50 আসে, তাহলে আমাদের কি হবে, সূত্র আসলে কি, আমাদের মেন যে সূত্র তাহলে n ডিভাইডেড 2 প্লাস হচ্ছে কি n ডিভাইডেড 2 প্লাস 1। হ্যাঁ, মানে এততম পদ, এততম পদ ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যেত। হ্যাঁ, যে এটা নির্ণয় মধ্য কততম পদ আসতো। স্নেহের ছোট ভাই বোনেরা, আমরা হচ্ছে মধ্যক নির্ণয় করলাম। এখন আমরা মধ্যক নির্ণয় করবো হচ্ছে সূত্রের সাহায্যে কিভাবে মধ্যক নির্ণয় করবো। দেখো এরকম একটা, দেখো উদাহরণ দেওয়া আছে, এরকম একটা ছক দিয়ে তোমাকে বললো যে হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। এখন মধ্যক নির্ণয় করতে গেলে তুমি কি করবা, ফার্স্ট কি করবা, তোমাকে কি করতে হবে, ছক বানাতে হবে। আমাদের কি মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যার একটা ছক বানাতে হয়। এখন দেখো
সমাধান নির্ণয় করতে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ছক তৈরি করতে হবে। হ্যাঁ, 3 কলামের একটা ছক তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে গেলে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। শ্রেণীব্যাপ্তি যা আছে তাই আমরা তুলে নেবো, গণসংখ্যা যা আছে তাই তুলে নেবো। দেখো প্রথমে শ্রেণীব্যাপ্তি যা 30 থেকে হচ্ছে 35, দেখো যা আছে তাই আমরা হচ্ছে তুলে নিলাম। হ্যাঁ, এখানে কোশ্চেনে ধরো যা দেওয়া আছে আমরা জাস্ট তুলে নিলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে, দেখো আমরা কি শিখলাম, প্রথম যা আছে কি 3 3 লিখলাম, এটার সাথে কি এখন পরেরটা যোগ করতে হবে। 3 আর 10 যোগ করলে কত হয়, এখানে হচ্ছে 13 হয়। 13 সাথে আবার কত যোগ করতে হবে, 18 যোগ করতে হবে। 13 সাথে হচ্ছে 18 যোগ করতে হবে। আমাদের ক্যালকুলেশন দেখো, 13 যোগ হচ্ছে 18 কত হয়, 31। 31 এর সাথে আবার 25 যোগ করতে হবে, যোগ হচ্ছে 25, তাহলে কত, 56। 56 সাথে কত যোগ করতে হবে, আবার হচ্ছে 8 যোগ করতে হবে। 8 যোগ করলে হচ্ছে 64। 64 সাথে হচ্ছে আবার কত যোগ করবো আমরা, 64 সাথে আবার হচ্ছে 6 যোগ করবো, তাহলে হচ্ছে 70। হ্যাঁ, দেখো এখানে আমরা লিখবো, এর নিচে লিখবো আমরা, হ্যাঁ বোর্ড ছোট থেকে সাইডে লিখছি কিন্তু আমরা এখানে 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 n সমান কত, দেখো n সমান এখানে কত হবে, n সমান হচ্ছে লাস্টের ক্রমযুক্ত গণসংখ্যা 70, মানে এখানে কত হবে 70, বা যেটা যোগ করলে 70 হবে। দেখো এখানে n সমান হচ্ছে কত, 70। 70 অতএব n ডিভাইডেড হচ্ছে n ডিভাইডেড 2 সমান হচ্ছে কত, 70 ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে 35, সমান সমান হচ্ছে কত, 35। দেখো এখন 35 কার ভিতর আছে, দেখো 35 আছে, 35 হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা কার ভিতর আছে, এটা হচ্ছে 56 এর ভিতর আছে, তাই না? দেখো তাহলে 56 এর ভিতর আছে 35, অতএব মধ্যক শ্রেণী কোনটা হবে, এই সোজা সোজা যেটা এটা হবে, অতএব মধ্যক শ্রেণী 48 থেকে হচ্ছে 53। দেখো 48 থেকে 53, আমরা জানি মধ্যক নির্ণয় সূত্র কি, দেখো মধ্যক নির্ণয় সূত্র আমরা জানি কি, এল প্লাস n ডিভাইডেড 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ, এটা হচ্ছে ছোট হাতের এফ। হ্যাঁ, এফ এম। এখন এই মানগুলো দেখো আমরা করতে পারি, মানগুলো এখানে করতে পারি। দেখো এল হচ্ছে কি, এল কিভাবে নির্ণয় করবো, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ, আমরা মধ্যক শ্রেণী কত বললাম, এটা এখন মধ্যক শ্রেণীর নিম্ন মান কত, এটা 48, তাহলে এল সমান হচ্ছে 48। তারপরে এন কত, এন আমাদের এখানে কত পাইছিলাম, এন হচ্ছে কত 70 এখানে। হ্যাঁ, এফসি, এফসিটা কি, এই এফসিটা হচ্ছে কি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা, এইটা 56, এর পূর্ববর্তী মানে এর আগের যে গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা হবে এটা ধরতে হবে। তাহলে এই 56 এর আগেরটা কত হবে, 31, তাহলে হচ্ছে এটা হচ্ছে 31। আর হচ্ছে এই এফ এমটা কি, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর হচ্ছে শুধু গণসংখ্যা, এখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নাই, এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, এটা 25। দেখো 25, 25, এখানে জাস্ট মানগুলো বসে দিলে হয়ে যাবে। এখানে কত, 48 প্লাস হচ্ছে 70 ভাগ 2 মাইনাস এফ এর মান কত, 31, এইচ এর মান কত, এইচ এর মান কত, এটা হচ্ছে কিন্তু এন। এখন এইচ এর মান কত, দেখো তো এইচ এর মান কত, এইচ এর মান কি আমরা পাইছি, দেখো 30, 31, 32, 33, 34, 35, এইচ এর মান হচ্ছে 6, আমাদের এইচ এর মান 6, তাহলে 6 ডিভাইডেড হচ্ছে এখানে 25। এখানে জাস্ট ক্যালকুলেশন করলে কত হবে, দেখো এখানে হচ্ছে কত হবে, 48 যোগ হচ্ছে এখানে 35, এখানে হচ্ছে তাহলে 35 এর থেকে 31 বাদ দিলে এখানে হচ্ছে 4, 4 গুণন এখানে 6 ভাগ 25, তাহলে হচ্ছে 48 প্লাস হচ্ছে 24 ভাগ 25, এটা হিসাব করলে কত হয়, দেখো এখানে 24 ভাগ 25 আমাদের যোগ হচ্ছে 48.96। এটাই হলো অতএব নির্ণয় মধ্যক হলো এটা, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, আর আশা করি তোমরা মধ্যকটা হচ্ছে সুন্দর করে বুঝতে পারছো। হ্যাঁ, এখন এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে প্রচুরক নিয়ে। আসো প্রচুরক নিয়ে আলোচনা করি। এখন আমরা নির্ণয় করবো হচ্ছে প্রচুরক। এখন তোমাকে যদি একটা প্রশ্ন দেয় যে এরকম একটা ছক দিল, ছক দেওয়ার পর তোমাকে বলছে হচ্ছে নিম্নের ছক থেকে তোমরা হচ্ছে প্রচুরক নির্ণয় করো। এখন প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? হ্যাঁ, দেখো এখানে আমরা সমাধান আমরা করবো। দেখো সমাধান তোমাকে প্রথমে দেখতে হবে এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে কোথায়, এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে কোথায়, দেখো 12তে। আমরা লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে হচ্ছে 12তে। অতএব হচ্ছে কি প্রচুরক শ্রেণী, আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করবো, যেখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে সেই শ্রেণী যেটা, সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে হচ্ছে অতএব প্রচুরক শ্রেণী সমান সমান কত হবে, আমাদের হচ্ছে 61 থেকে হচ্ছে 70। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন আমরা হচ্ছে কি প্রচুরকের সূত্র জানি কি, আমরা দেখো আমরা জানি
প্রচুরক সমান হচ্ছে কি এল প্লাস হচ্ছে কি এফ ওয়ান ডিভাইডেড হচ্ছে কত এফ ওয়ান প্লাস হচ্ছে এফ টু ইন্টু হচ্ছে এইচ। এটা হচ্ছে আমাদের প্রচুরকের সূত্র। এখন দেখো এখানে কোনটার মান কি, এল দ্বারা কি বোঝায়, এল দ্বারা হচ্ছে কি বোঝায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। অর্থাৎ এই যে প্রচুরক শ্রেণী, আমরা হচ্ছে প্রচুরক শ্রেণী 61 থেকে 70, এটা নিম্ন মান কত, এটা 61, তাহলে এল সমান আমাদের কত হবে, এল সমান হচ্ছে 61। তারপরে হচ্ছে এফ ওয়ানটা কি, এফ ওয়ানটা হচ্ছে কি এফ ওয়ান সমান হচ্ছে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী, পূর্ব মানে আগেরটা কত আছে 8, তাহলে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত ছিল 12 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 8, তাহলে কত হয় এখানে এফ ওয়ান, তাহলে কত হবে এখানে 4, তাহলে এফ টু কত, দেখো এফ টুটা কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 12 বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত দেওয়া আছে 9, তাহলে 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3। আর এখানে এইচ কত দেখো তো, এইচ এর মান কত দেওয়া আছে এখানে, আমরা 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, দেখো এখানে রেঞ্জ কত দেওয়া আছে 10 করে দেওয়া আছে, প্রত্যেকটা 10। তাহলে আমরা এখানে জাস্ট এই সূত্র হচ্ছে আমরা মান বসে দেবো, এল এর মান হচ্ছে 61 যোগ এফ ওয়ান এর মান হচ্ছে এখানে 4, এফ ওয়ান এর মান হচ্ছে 4 যোগ এখানে এফ টু এর মান 3 গুণন হচ্ছে 10। এটা জাস্ট হিসাব করলে কত হবে, দেখো 61 এখানে হচ্ছে কত 40 ভাগ হচ্ছে 7, এটা হিসাব করলে কত হয় দেখো 63 দশমিক হচ্ছে কত হয় 63.7 অন এটা। অতএব নির্ণয় আমরা লিখবো কিভাবে, অতএব নির্ণয় প্রচুরক 63.7 অন। তো স্নেহে ছোট্ট ভাই বোনেরা, এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটা হচ্ছে বুঝতে পারছো। এখন হচ্ছে পরিসংখ্যানের আমরা প্রথম পার্টটা দিলাম, আর পরবর্তী একটা ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে অজীব রেখা আর হচ্ছে গণসংখ্যা বহুভুজ নিয়ে। হ্যাঁ, এই দুইটা ক্লাসে আমরা পরিসংখ্যানের হচ্ছে বেসিকটা আমরা শেষ করে দিব, আর এর পরবর্তীতে আমরা আবার হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো আলোচনা করব পরবর্তী ক্লাসে। হ্যাঁ, তো ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।